শিশু রামেসা হত্যার প্রতিবাদে উত্তপ্ত রাজপথ, দেশজুড়ে বিক্ষোভ, অপরাধীর সর্বোচ্চ শাস্তি দাবি, দ্রুত বিচার করে দৃষ্টান্ত করতে চায় সরকার, আস্থা রাখছে পরিবার। ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ, ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনকে দোষারোপ, মামলা দায়ের এনসিপির, মিথ্যা অপবাদ দেওয়ার অভিযোগে ছাত্র দলের বিক্ষোভ। ট্রাকে ট্রাকে হাটে আসছে কোরবানির পশু, মাঝারি আকৃতির গরুতে আগ্রহ বেশি ক্রেতার, বেচাকেনা জমতে লাগবে আরও 2-3 দিন। জাল টাকার বিষয়ে সতর্ক পুলিশ। এবং ইরান যুদ্ধ নিয়ে মতপার্থক্যের মধ্যে ট্রাম্প প্রশাসনে তুলসি গ্যাবার্ডের পথচলা শেষ, যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধানের পদ থেকে ইস্তফা 30 জুন থেকে কার্যকর। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। শিশু রামেসা ধর্ষণ হত্যার বিচার দাবিতে উত্তপ্ত ঢাকার রাজপথ। বিক্ষোভ মানববন্ধন করেছে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সহ বিভিন্ন সংগঠন। অপরাধীর সর্বোচ্চ শাস্তির পাশাপাশি নারী শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান সর্বস্তরের মানুষ। এদিকে রামেসার পরিবারের সঙ্গে দেখা করে বিএনপি নেত্রীরা জানান, হত্যার দ্রুত বিচার করে দৃষ্টান্ত গড়তে চায় সরকার। প্রধানমন্ত্রীর আশ্বাসে বিচার পাবেন বলে আশাবাদী রামেসার বাবা। রাজধানীর পল্লবীতে শিশু রামেসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় ফুঁসছে গোটা দেশ। দ্রুত বিচারের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে শুক্রবারও বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ জনতা। জুমার নামাজের পর মিরপুরে বিক্ষোভ মিছিল বের করেন রাজনৈতিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ। পরে 10 নম্বর গোলচত্বরে অবস্থান নেন তারা। রামেসা হত্যার দ্রুত বিচার সহ নানা স্লোগান দেওয়া হয়। এ সময় বন্ধ হয়ে যায় যান চলাচল। কোরবানির আগে আপনারা বিচার সম্পন্ন না করেন, আমাদের এই দাবি অটল থাকবে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনেও বিক্ষোভ মিছিল হয়। মুসল্লিরা বলছেন, বিচার ব্যবস্থার সংস্কার ছাড়া বন্ধ হবে না নারী নিপীড়ন। রামেসাকে যেভাবে হত্যা করা হয়েছে, এটা বাংলাদেশের বিচারহীনতার সংস্কৃতির প্রতিচ্ছবি। রামেসা হত্যার বিচার দ্রুত না করা হয়, এই তামাশা বাংলার মুসলমান আর বরদাস্ত করবে না। এর আগে রামেসার বাসার সামনেও মানববন্ধন করেন স্থানীয় জনতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অপরাধীর কঠোর শাস্তি ও সবার নিরাপত্তা নিশ্চিতের দাবি তাদের। কেন রামেসার মতো মানুষকে মারা হলো? রামেসার কি দোষ ছিল? এর বিচার আমরা চাই যেন এরকম ঘটনা আর কখনোই যেন না ঘটে। 24 ঘন্টার ভিতরে প্রত্যেকটা দর্শককে শাস্তি প্রদান করা হয়, সে কার্যকর ব্যবস্থা আমরা চাই। এদিকে রামেসার পরিবারের সঙ্গে দেখা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নিপুণ রায়চৌধুরী জানান, দ্রুত সময়ের মধ্যে হত্যার বিচার নিশ্চিত করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ছিলেন, তারা সকলে দায়িত্ব নিয়েছেন। সেই দায়িত্ব নিয়ে তারা খুব দ্রুত এর বিচার করবেন, যাতে করে জনগণের আস্থা ফিরে আসে। প্রধানমন্ত্রীর আশ্বাসে হত্যাকারীদের বিচার পাওয়ার বিষয়ে আশাবাদী বলে জানান রামেসার বাবা। প্রধানমন্ত্রী আমাকে কথা দিয়েছেন, আমি 100% বিশ্বাস করি এবং আমার এই রামেসার পাশাপাশি দেশে যত যা কিছু আছে উনি দেখছেন এবং দেখবেন, এটাই আমি প্রত্যাশা করি। এদিকে রামেসা হত্যা মামলায় কোনো আইনজীবী আসামি পক্ষে লড়বেন না বলে ঘোষণা দিয়েছে ঢাকা বার অ্যাসোসিয়েশন। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। ঢাকার বাইরেও রামেসা হত্যার প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে সর্বস্তরের মানুষ। জেলায় জেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উচ্চারিত হয় সবার কণ্ঠে। প্রতীকী লাশ নিয়ে রাজপথে মিছিল, ক্ষোভ আর নিন্দার ঝড়। শিশু রামেসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদ এবং বিচার দাবিতে ফুঁসছে সারা দেশ। বন্দরনগরী চট্টগ্রামে বিক্ষোভ মিছিল বের করে শত শত মানুষ। দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন সবাই। নারায়ণগঞ্জে সাংস্কৃতিক সংগঠন খেলাঘর আসর প্রতিবাদী মানববন্ধন করে, অংশ নেন কোমলমতি শিশুরাও। সকল শিশুদের উপর যেই নিপীড়ন নির্যাতনের যেই ঘটনাগুলো ঘটে, এইটির বিচারের জন্য একটি আলাদা শিশু
আইন প্রণয়নের দাবি জানাচ্ছি। শিশুর নিরাপত্তা নিশ্চিত করো এবং জাস্টিস ফর রামিসা স্লোগানে উত্তাল হয়ে ওঠে পিরোজপুরের সড়ক মহাসড়ক। এছাড়া কিশোরগঞ্জে জুমার নামাজের পর শহরের ঐতিহাসিক শহীদি মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বাংলার মানুষ এই রামিসার ধর্ষকের বিচার প্রত্যক্ষভাবে প্রকাশ্যে দিবালোকে দেখতে চায়। এদিকে মুন্সিগঞ্জের সিরাজদিখানে রামিসার কবর জিয়ারত করে পরিবারের সদস্যরা। জুমার নামাজের পর ইছাপুর ইউনিয়নের মধ্যম শিয়ালদি এলাকায় কবর জিয়ারত করে আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন স্বজনরা। ওমর ফারুক, সময় সংবাদ। এদিকে শিশু রামিসার ধর্ষণ হত্যা মামলায় গ্রেফতার সোহেল রানার বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম। শুক্রবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। বলেন, দ্রুত তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে। তার অতীত কর্মকাণ্ড খুব করতে পারে না, এটা আমরা সাধারণভাবে জিজ্ঞাসাবাদে জানতে পারছি। এবং যে কোনো একটা, আপনি জানেন যে এরকম হিনিয়াস ক্রাইমের যে কোনো একটা আসামি ধরা পড়লে আমরা ডিবি থেকে একটা টিম পাঠাই তার হয়রাবর্স নেওয়ার জন্য, তার বিস্তারিত জানার জন্য যেটুকু নিয়েছি তাতে বোঝা গেছে যে তার স্বভাব চরিত্র খুব একটা ভালো না। চট্টগ্রামের বাকলিয়ায় 3.5 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় গ্রেফতার মনির হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ধর্ষণ চেষ্টার শিকার শিশুটিকে রাখা হয়েছে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে। ধর্ষণ হয়েছে কিনা নিশ্চিত হতে ডিএনএ নমুনা পাঠানো হয়েছে ঢাকায়। এই ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগীর বাবা। এদিকে পুলিশের কাজে বাধা, গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় 7 জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার চেয়ারম্যান ঘাটা এলাকা থেকে 3.5 বছরের শিশুটি নিখোঁজ হয়। উদ্ধারের পর তার শারীরিক অবস্থা দেখে স্বজন ও স্থানীয়দের সন্দেহ হয়। যৌন নিপীড়নের খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা মনিরকে আটক করে। এদিকে চট্টগ্রামের ডবল মুরিংয়ে ধর্ষণ চেষ্টা ও বায়েজিদে ধর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে ডবল মুরিং থানার হাজিপাড়ায় 10 বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে। এই ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করে গণপিটুনি দেয় স্থানীয় জনতা। এ সময় উত্তেজিত জনতার হাতে অবরুদ্ধ হয়ে পড়ে পুলিশ। 2 ঘন্টার চেষ্টায় অভিযুক্তকে হেফাজতে নেয় পুলিশ। শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এদিকে নগরের বায়েজিদে মোহাম্মদ নগরে 5 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। অপরাধের প্রমাণ লোপাট, তাৎক্ষণিক আতঙ্ক, চরম ক্ষোভ সহ 5 কারণে বাড়ছে নৃশংস হত্যাকাণ্ড। এমন পর্যবেক্ষণ মনোবিজ্ঞানীদের। বারবার এমন ঘটনার পেছনে বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতাই নয়, অন্যতম কারণ বলছেন সমাজ ও অপরাধ বিজ্ঞানীরা। পুলিশের ভাষ্য, হত্যাকাণ্ডের ধরন বিবেচনায় নিয়ে গভীরভাবে অনুসন্ধান করা হচ্ছে। বুলবুল রেজার রিপোর্ট। শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাজপথ, পাড়া মহল্লা, সর্বত্রই প্রতিবাদের ঝড়। শিশু রামিসার নির্মম ও পৈশাচিক হত্যাকাণ্ডে ফুঁসছে গোটা দেশ। ক্ষুব্ধ প্রতিক্রিয়া ঝরছে অনলাইন অফলাইনে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে উপচে পড়ছে নেটিজেনদের ক্ষোভ। কারো প্রত্যাশা দ্রুততম সময়ে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি। আবার এই ঘটনাও আর 10টি ঘটনার মতো হারিয়ে যাওয়ার শঙ্কায় হতাশ অনেকেই। গত 2 সপ্তাহে রাজধানীতে বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে পল্লবীর শিশু রামিসা হত্যা এবং মুগদার প্রবাসী হত্যাকাণ্ড। 19 মে রাজধানীর পল্লবীতে 7 বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়, পরে মরদেহ কয়েক টুকরো করা হয়। 17 মে সৌদি প্রবাসী মোকাররমকে ঘুমের ওষুধ খাইয়ে নৃশংসভাবে হত্যা করেন পরকীয়া জড়ানো প্রেমিকা, পরে মরদেহ 8 টুকরো করা হয়। শরীয়তপুরে জিয়াউদ্দিন সর্দার নামের এক ব্যক্তিকে হত্যার পর মরদেহ টুকরো টুকরো করে নদী ও ডোবায় ফেলে দেয় তার স্ত্রী। পুলিশ বলছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে ধরন বদলাচ্ছে অপরাধীরা। সময়ের প্রয়োজনে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আসছে,
সময়ের প্রয়োজনে নৌ পুলিশ আসছে, সময়ের প্রয়োজনে ট্যুরিস্ট পুলিশ আসছে। যখনই যে সমস্যাটা আসতেছে, যেটা বেশি করে হচ্ছে, ওইটার আলোকে আমাকে এক্সপার্ট লোক গড়ে তুলতে হবে। মনোবিজ্ঞান ও অপরাধ বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে খুনিদের এমন হিংস্রতা ও মরদেহ বিকৃত করার পেছনে 5টি কারণের কথা বলা হচ্ছে। এগুলো হচ্ছে অপরাধের প্রমাণ লোপাট, তাৎক্ষণিক আতঙ্ক, চরম ক্ষোভ, প্রতিশোধ ও ওভারকিল, সহানুভূতির অভাব এবং মিডিয়া ও প্রযুক্তির নেতিবাচক প্রভাব। প্ল্যান করার সময় আসলে এটাকে ইনক্লুড করে যে পরবর্তীতে তারা লাশ নিয়ে কী করবে। আরেকটা হচ্ছে যে অতিরিক্ত ক্ষোভ, যে ব্যক্তিটাকে সে হত্যা করলো তার উপর একটা ক্ষোভ তার আগে থেকে ছিল। এখন হত্যা করার পরে যেহেতু লাশটার রেজিস্ট্যান্স করতে পারবে না বা কোনো বাধা দিতে পারবে না, তাই লাশের উপরে সে ঝাঁপিয়ে পড়ে। বিশেষজ্ঞদের ভাষ্য, এসব ক্ষেত্রে বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার সুযোগ নিচ্ছে পেশাদার অপরাধীরা। বিচারটা যতক্ষণ পর্যন্ত দৃশ্যমান না করা যাবে ততদিন পর্যন্ত বা ততক্ষণ পর্যন্ত এই ধরনের অপরাধগুলো আপনি কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন না। সামাজিক ও নৈতিক অবক্ষয়, চরম ব্যক্তিকেন্দ্রিক মানসিকতাকেও এসব হত্যাকাণ্ডের জন্য দায়ী করছেন বিশেষজ্ঞরা। ব্যক্তির মধ্যে আসলে এমন একটা মন মানসিকতা এবং হিংস্রতা কাজ করে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর হামলাকারীদের রাতের মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সাবেক শিবির নেতাদের সংগঠন আপ বাংলাদেশ থেকে নেতাকর্মীদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে এই আলটিমেটাম দেন তিনি। এ সময় ভায়োলেন্সের জবাব ভায়োলেন্সেই দেওয়ার হুঁশিয়ারি দেন আসিফ মাহমুদ। আর বলেন, সরকারি দল যদি ভায়োলেন্সকে একমাত্র রাজনৈতিক হাতিয়ার হিসেবে নিতে চায় তাহলে এনসিপির চেয়ে কেউ বেশি পারবে না। সেটা জুলাই অভ্যুত্থানে দেখিয়ে দেওয়া হয়েছে। আমাদের সহযোদ্ধাদের উপর যারা হামলা করেছে, ভিডিও ফুটেজে, ছবিতে সবার পরিচয় এসেছে। আজকে রাতের মধ্যে তাদের সবাইকে অবশ্যই গ্রেফতার করতে হবে। যদি গ্রেফতার না করা হয় তাহলে আপনারা যদি ভায়োলেন্স বেছে নেন, আমাদেরকেও ভায়োলেন্স বেছে নিতে বাধ্য হতে হবে। যদি সরকারি দল ভায়োলেন্স চায়, যদি তারা সেটাকেই একমাত্র রাজনৈতিক হাতিয়ার হিসেবে নিতে চায়, তাহলে এটাকে আমাদের থেকে বেশি কেউ পারবে না। এটা 2024 সালের গণঅভ্যুত্থানে আমরা দেখিয়ে দিয়েছি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদ্বোধন করতে শনিবার ময়মনসিংহে ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি কানহর এলাকায় থরার খালের পুনঃখনন কাজও উদ্বোধন করবেন তিনি। সরকার প্রধানের সফর ঘিরে এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ। গগন পণ্ডিতের ক্যামেরায় উবায়দুল হকের রিপোর্ট। ভাই, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের গুরুত্বপূর্ণ এক অধ্যায় কেটেছে ময়মনসিংহের ত্রিশালে। ভারতের আসানসোল থেকে 1914 সালে নজরুলকে ত্রিশালের কাজীর সিমলায় নিয়ে আসেন কাজী রফিজউল্লাহ দারোগা। এরপর নামাপাড়া গ্রামের বিচ্যুতিয়া ব্যাপারী বাড়িতে জায়গির থেকে দরিরামপুর স্কুলে পড়াশোনা, গ্রাম বাংলার জনজীবন আর লোকসংস্কৃতির স্পর্শ। ত্রিশালেই গড়ে উঠেছিল ভবিষ্যৎ বিদ্রোহী কবির মনন। জাতীয় কবির স্মৃতিকে ঘিরেই ত্রিশালে 2 দশক পর আবারও জাতীয় পর্যায়ে আয়োজন করা হয়েছে নজরুল জয়ন্তী। কবির 127তম জন্মবার্ষিকী উপলক্ষে 3 দিনব্যাপী অনুষ্ঠান উদ্বোধন করতে শনিবার ত্রিশাল সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধানের আগমন ঘিরে উৎসবের আবহ পুরো জনপদে। অনুষ্ঠানস্থল, কবির স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থানসহ সবখানে সাজ সাজ রব। এ সফরে ত্রিশালের বৈলর কানহর এলাকায় ধরার খাল পুনর্খনন কাজেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নজরুল জয়ন্তী এটা আমাদের ত্রিশালবাসীর জন্য একটা আবেগের জায়গা। মেলা বা এই জয়ন্তীটা সুশৃঙ্খল ভাবে সাজানো হয়েছে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে শুক্রবার বিকেলে নজরুল একাডেমি মাঠে অনুষ্ঠান স্থল ও আশপাশের এলাকায় দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা। অনুষ্ঠান স্থল পরিদর্শন করেন সংস্কৃতি মন্ত্রী, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য। ত্রিশালের এই ময়মনসিংহের ভালুকার এই অঞ্চলের মানুষেরও আগ্রহ আছে প্রধানমন্ত্রীর মিটিং এ আসবে। যেখানেই যাচ্ছেন সেখানে উন্নয়নের যে রোডম্যাপ উনি নির্বাচনের পূর্বে ইশতেহারে দিয়েছেন, প্রত্যেকটা বিষয়ে উনি সেই কাজগুলো শুরু করেছেন। নজরুল জয়ন্তী ও খাল খনন কর্মসূচি ছাড়াও ময়মনসিংহ জেলা উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছেন র্যাবের এক সদস্য। সিলেট নগরের কোতোয়ালি থানার সামনে এই ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করে পুলিশ। বাকিদের ধরতে অভিযান চলছে।
দিনে দুপুরে সিলেট নগরীর কোতোয়ালি থানার সামনে ঘটল ছিনতাইয়ের ঘটনা। ছিনতাইকারী ধরতে অভিযানের সময় চুরিখাঘাতের শিকার হন র্যাব ৯ কর্মরত সদস্য ইমন আচার্য। শুক্রবার দুপুরে কোতোয়ালি থানা পুলিশের একটি দল ছিনতাইকারী ধরতে ধাওয়া দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সাদা পোশাকে থাকা র্যাব সদস্য ইমন আচার্য অভিযানে যোগ দেন। এক পর্যায়ে ছিনতাইকারীরা ইমনকে চুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত আসাদুল আলম বাপ্পিকে আটক করে পুলিশ। গুরুতর আহত অবস্থায় ইমন আচার্যকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় বাকিদের ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ। যখন দেখেছে যে পুলিশের কাছ থেকে একজন পালিয়ে আসতেছে, তাকে ধরার চেষ্টা করে র্যাব সদস্য ইমন আচার্য যখন ঝাপটি ধরার পরেই এই মাদক কারবারির কাছে থাকা ধারালো ছুরি দিয়ে এই ইমন আচার্যকে আঘাত করে বুকের বাম পাশে। আরো কয়েকজন ছিল, কিন্তু দৌড়ে যাওয়ার সময় তারা বিক্ষিপ্তভাবে দৌড়ানোর ফলে তাদেরকে একেবারে সুনির্দিষ্টভাবে আমরা শনাক্ত করতে পারিনি। নিহত ইমন আচার্যের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে। দীর্ঘদিন ধরে তিনি র্যাব ৯ সিলেটে কর্মরত ছিলেন। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট। মাদক বিক্রিতে বাধা দেয়ায় মানিকগঞ্জের ঘিওরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। 4 দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এই ঘটনার সুষ্ঠু বিচার চান তার স্বজন ও এলাকাবাসী। পুলিশ বলছে জড়িতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী, সবাইকে গ্রেফতার করা হয়েছে। হামলার শিকার হয়ে 4 দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন মানিকগঞ্জের ঘিওর উপজেলার বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা। 18 মে সন্ধ্যায় ঘিওর উপজেলার চর ঘিওরে মোস্তফাকে কুপিয়ে জখম করে একই এলাকার মনির ও তার সহযোগীরা। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ভুক্তভোগীর অভিযোগ, মাদকের বিরুদ্ধে কথা বলায় ও বিদেশে নেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের প্রতিবাদ করায় তার উপর হামলা হয়েছে। পিছন থেকে আইসা মনে করেন যে মনির আর মনিরের বাবা হলো বক্কর, তার সাথে যে আরো 2 জন লোক ছিল আত্মীয় স্বজন, ওটাই আমি চিনি না। টোটাল আমার 4 জন আক্রমণ করছে, শুধুমাত্রই এই মাদকের কারণেই। আমার জন্য তারা মাদক বিক্রি করতে পারে না। এই ঘটনার বিচার চান তার স্বজন ও স্থানীয়রা। মোস্তফা কাকা এটার প্রতিবাদ করছিল দেখা তার আর কি মারা হয়েছে। আমরা এটা সুষ্ঠু বিচার চাই, যাতে এই মাদক না থাকে, সমাজ ব্যবস্থা যত ভালো থাকে, আমরা এটাই চাইতেছি। মাদকের বিরুদ্ধে আমরা মাদক মুক্ত চাই। পুলিশ বলছেন জড়িতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী, অভিযোগ পেয়ে সবাইকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত এবং এজাহার নামে সকল আসামিকে গ্রেফতার করে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। অভিযুক্ত মনির ও তার সহযোগী আবু বকরের বিরুদ্ধে ঘিওর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। রাজধানীর করাইল বস্তি ও গাজীপুরে অভিযান চালিয়ে 20 কেজি সীসা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 6 জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে ঢাকা উত্তর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় করাইল বস্তিতে অভিযান চালিয়ে 20 কেজি সীসা, মুঠোফোন সহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে করাইল বস্তিতে মাদক মজুত করে বিভিন্ন এলাকায় সীসা ও মাদক সরবরাহ করে আসছিল বলে জানান কর্মকর্তারা। এছাড়া গাজীপুরে আরেকটি অভিযানে মাদক সহ 4 জনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। আমরা 2 জনকে গ্রেপ্তার করতে পেরেছি এবং আমরা 20 কেজি সীসা উদ্ধার করা হয়েছে, 34টি হুক্কা এবং 74টি এটার কলকি পাওয়া গেছে। বস্তি এলাকায় নিয়ে এগুলি স্টোরেজ করে রাখে, সেখান থেকে নিয়ে এসে তাদের যারা কাস্টমার তাদেরকে তারা এগুলো সরবরাহ করে। একই সাথে গাজীপুরগামী একটা বাসে অভিযান তল্লাশি করে সেখানে প্রায় 18 কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং 4 জনকে অ্যারেস্ট করা হয়। মুন্সিগঞ্জ বন্ধুর বাড়িতে বেড়াতে এসে পুকুরে গোসল করতে নেমে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুজন হলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিএসসি বিভাগের ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী লাবিব ওয়াদি সোপান এবং আজওয়াত তৌসিফ। এর মধ্যে সোপানের বাড়ি মুন্সিগঞ্জে ও তৌসিফের বাড়ি ঢাকায়। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস জানিয়েছে, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থী ঢাকা থেকে মুন্সিগঞ্জে এক বন্ধুর বাসায় বেড়াতে আসেন। তাদের মধ্যে ৬-৭ জন পুকুরে গোসল করতে নামেন। এক পর্যায়ে সোপান ও তৌসিফ পানিতে ডুবে নিখোঁজ হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ভোলায় ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগে হাসপাতালে হামলা ও ভাঙচুর করেছে স্বজনরা। প্রায় ১ ঘন্টা পর অবরুদ্ধ ডাক্তার নার্সদের উদ্ধার করে পুলিশ। শহরের মাসুমা খানম স্কুল রোডের ইসলামিয়া মেডিকেল সেন্টারে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, হাসপাতালের চিকিৎসক ডাক্তার মনিরা সুলতানা প্রসবের নির্ধারিত তারিখের ১৬ দিন আগে শুক্রবার বিকালে সিজারিয়ান অপারেশন করেন। প্রসবের পর নবজাতকের অবস্থা খারাপ দেখে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে নেয়ার পরে নবজাতকের মৃত্যু হয়। এরপরে নিহতের স্বজনরা ইসলামিয়া মেডিকেল সেন্টারের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ভাঙচুর করে। তবে ভুল চিকিৎসার কথা অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বগুড়ায় বসতঘরে আগুনে পুড়ে মা ও কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে কাহালু উপজেলার শিকর নারহট্ট গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বাড়ির উঠানে নিহত সোনিয়ার মা ও ভাবি রান্না করছিলেন। এ সময় হঠাৎ সোনিয়ার ঘরে আগুন দেখতে পান তারা। প্রথমে স্থানীয় লোকজন ও পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘরের ভেতর থেকে সোনিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার দগ্ধ মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মারা যায় শিশুটি। উত্তরের মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সিরাজগঞ্জে খুলে দেওয়া হয়েছে নির্মাণাধীন হাটিকুমরুল ইন্টারচেঞ্জের বগুড়া রংপুরগামী ফ্লাইওভারের লেন। প্রতিবন্ধকতা ছাড়াই এর মোড় পার হতে পারবে রংপুর বিভাগের ৮ জেলার যানবাহন। ঈদযাত্রা যানজটমুক্ত হওয়ার আশা করছে কর্তৃপক্ষ। উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতু পশ্চিম সড়ক মহাসড়কের হাটিকুমুর গোল চত্বর। গুরুত্বপূর্ণ এই পয়েন্টে ঢাকা পাবনা, ঢাকা রাজশাহী ও ঢাকা বগুড়া লেনে ভাগ হয়ে চলাচল করে ২২ জেলার যানবাহন। প্রতিদিন করে ২০ থেকে ২২ হাজার যানবাহন চলাচল করলেও ঈদ মৌসুমে বেড়ে দাঁড়ায় ৫০ হাজারে। এবার ঈদযাত্রায় যানবাহনের অতিরিক্ত চাপ বাড়লেও নির্মাণাধীন হাটিকুমরুল ইন্টারচেঞ্জের ঢাকা থেকে বগুড়া রংপুরগামী ফ্লাইওভার লেনটি খুলে দেওয়া হয়েছে। ফলে যানজটের ভোগান্তি কমবে বলে প্রত্যাশা চালক ও যাত্রীদের। রাস্তাঘাট সব ক্লিয়ার করে দিয়েছে, আপনার ব্রিজ, ওভার ব্রিজ সব খুলে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা আগে থেকে অনেক বেটার, কোনো যানজট নাই, রাস্তাতে কোনো যানজট নাই, যাত্রীর কোনো ভোগান্তি নেই, আমাদের কোনো ভোগান্তি নেই। তো অনেকগুলো লেন হয়েছে, তো আমার মনে হচ্ছে যে এবার জ্যামটা কম হবে এবং আমরা সুফল পাবো আর কি। সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ৮ জেলার মানুষ কোনো বাধা ছাড়াই এই পয়েন্ট দিয়ে পার হতে পারবেন। আমরা যে নতুন লেনটি খুলে দিলাম, যেটা ঢাকা থেকে সরাসরি বগুড়া বা রংপুরের দিকে যাবে, তো এটা যদি যায় তাহলে আমাদের টোটাল যানবাহনের 60% যেহেতু যাচ্ছে, সো হাটিকুমরুল ইন্টারচেঞ্জে আর যানজটের কোনো সম্ভাবনা থাকবে না। ঈদে যানবাহনের অতিরিক্ত চাপ সামাল দিতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কাজ করছে পুলিশ। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আমাদের ব্যাপক প্রস্তুতি আছে। মোড়ে মোড়ে প্রত্যেকটা মোড়ে অফিসার ফোর্স আছে, টহল পার্টি আছে। ৭৩৮ কোটি টাকা ব্যয়ে হাটিকুমরুল ইন্টারচেঞ্জের কাজ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। জনগণের সহযোগিতা থাকলে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। শুক্রবার সকালে কবিলা শিল্পকলা একাডেমিতে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ৩ দিনের মধ্যে ২.৫ কোটি মানুষ ও কোরবানির পশু পরিবহন করা বড় চ্যালেঞ্জ। তবে সরকারের সমন্বিত প্রস্তুতি এবং অনুকূল আবহাওয়া থাকলে ঈদযাত্রা স্বস্তিদায়ক করা সম্ভব বলে আশ্বস্ত করেন মন্ত্রী।
2-3 দিনের মধ্যে এটাকে একেবারে ম্যানেজ করে নির্বিঘ্নে যাতায়াতটা আরামদায়ক করা, স্বস্তিতে করা একটু চ্যালেঞ্জ। তো সেই চ্যালেঞ্জ যেগুলি আছে সেগুলি আমরা সমাধান করার চেষ্টা করছি। আমি ধারণা করছি বা মনে করছি আপনাদের সবাই সহযোগিতা থাকলে, জনগণ একটু সচেতন হলে, আবার প্রাকৃতিক দুর্যোগ যদি আবার না হয়, তাহলে আমার মনে হয় যে মানুষ স্বস্তিতে এবার ঈদ যাত্রা নিশ্চিত করতে পারবো। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে এবং পশুর হাটে শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে র্যাব 2। শুক্রবার রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান চালানো হয়। র্যাব 2 এর উপ অধিনায়ক জানান, সাধারণ মানুষকে হয়রানি করা র্যাবের উদ্দেশ্য নয়। মূল লক্ষ্য ঈদ যাত্রা ও কোরবানির পশু কেনা বেচা নিরাপদ করা। টিকিট কালোবাজারি, অতিরিক্ত ভাড়া আদায় এবং পশুর হাট ও বাস টার্মিনালে দালাল চক্রের তৎপরতা কঠোর হাতে দমন করা হবে বলেও জানান তিনি। টিকিট সরকার অনুমোদিত ভাড়ার বাইরে যাতে কোনো টিকিট বিক্রয় না হয়, একই সাথে গরুর হাটগুলোতে যাতে দালালদের দৌরাত্ম্য থেকে সাধারণ জনগণ রক্ষা পেতে পারে, এই লক্ষ্যগুলোকে সামনে রেখে আমরা রেগুলার আমাদের আওতাধীন এলাকায় এক এক দিন এক এক জায়গায় আমরা এই কার্যক্রমটা পরিচালনা করছি। রাজধানীতে জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাক পিকআপে গরু নিয়ে আসছেন ব্যাপারীরা। ক্রেতা আকর্ষণে চলছে ব্যবসায়ীদের নীরব প্রতিযোগিতা। বাজার যাচাইয়ে ছুটির দিনে হাটে যাচ্ছেন অনেকেই। তবে গোখাদ্যের উচ্চমূল্য এবং বাড়তি পরিবহন খরচে কাঙ্ক্ষিত লাভ নিয়ে শঙ্কায় খামারিরা। ট্রাক পিকআপে ঢুকছে কোরবানির পশু। ক্রেতা ধরতে হাটে ব্যাপারীদের পশু প্রদর্শনের প্রতিযোগিতা। বাজার যাচাইয়ে বিক্রেতাদের সঙ্গে চলছে ক্রেতার বাহাস। গাবতলী পশুর হাটে এখনো পুরোদমে শুরু হয়নি বেচাকেনা। বাজার পুরোপুরি জমে উঠতে আরও 2-3 দিন সময় লাগবে বলে জানান হাট সংশ্লিষ্টরা। আশা করা যায় রোববার থেকে বেচাকেনা শুরু হবে। দু একজন আসতেছে, বেচতেছে, দাম বলতেছে। শনি রবিবারের দিকে ইনশাল্লাহ আরও গরু ঢুকবে। গরু ঢুকলে হয়তো ইনশাল্লাহ গরু জমজমাট হবে আর কি হাটেটা। ভালো দাম পেতে চাঁদ রাত পর্যন্ত অপেক্ষার প্রস্তুতি নিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে পশু নিয়ে এসেছেন ব্যাপারীরা। আকার ভেদে হাঁকাচ্ছেন গরুর দাম। তবে খাবারের উচ্চমূল্য এবং পরিবহনের বাড়তি ব্যয়ে লাভের স্বপ্ন ফিকে করে দিচ্ছে বলে জানান খামারিরা। বাজারের যে অবস্থা, গাড়ি ভাড়াও অনেক, খাবারের মূল্য, দ্রব্যমূল্য অনেক। 1600 টাকা বস্তা ছিল, এখন 2100 টাকা হয়ে গেছে, আস্তে আস্তে বাড়তাছে। এদিকে ছুটির দিনে পরিবার নিয়ে পশুর হাটে যাচ্ছেন অনেকেই, যদিও বেশিরভাগেরই পরিকল্পনা শেষের দিকে কেনার। এখন আপনারা দেখতে আসছি, পরবর্তী কেনার ইচ্ছা আছে, যে এই জন্য বাচ্চা বলতেছিল বাবা আগে হাট দেখে আসবো, তারপর দেখি গরু দেখে আসি। বাজার এক এক হাটে এক এক রকম যায়। গত বছর আমরা যদি 1 সপ্তাহ 7-10 দিন আগে আসতাম, ভালো গরু ছিল। এই বছর তেমন একটা দেখতেছি না। ঢাকার 2 সিটি কর্পোরেশন মিলিয়ে রাজধানীতে এবার কোরবানির পশুর হাট বসছে 24টি। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকার বাইরে জমজমাট কোরবানির পশুর হাট। এবারও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। দাম কিছুটা বেশি হলেও সহনীয় বলছেন ক্রেতারা। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বিক্রি বাড়ার আশা বিক্রেতাদের। কোরবানি ঈদ এগিয়ে আসার সঙ্গে বিভিন্ন জেলায় পশুর হাটে বাড়তে শুরু করেছে ক্রেতার ভিড়। দূর দূরান্ত থেকে পশু নিয়ে হাটে এসেছেন ব্যাপারীরা। সকাল থেকেই হাট বসলেও ভিড় বাড়তে থাকে দুপুরের পর। এখনও কয়েকদিন সময় থাকায় বাজার যাচাইয়ের প্রবণতা বেশি দেখা যাচ্ছে ক্রেতাদের মধ্যে। এখনই দাম ছাড়তে রাজি নন বিক্রেতারাও। মোটামুটি দাম নাগালের মধ্যে আছে, বেচা কিনা মানুষ মোটামুটি করতেছে এবং মানুষ স্বাচ্ছন্দ্যে নিচ্ছে। অনেক গরু আমদানি হয়েছে, তবে ক্রেতার সংখ্যা একটু কম। ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি হাটগুলোতে। বড় আকারের গরুর ক্রেতা কম থাকায় কিছুটা দুশ্চিন্তায় খামারিরা। আমাদের এখানে 5 লক্ষ টাকার গরু আছে, কিন্তু আমরা দাম চাচ্ছি 5 লক্ষ, দাম বলতেছে হলো 2 লাখ। হাটে 4টা গরু নিয়ে এসেছি, একটা বিক্রি করতে পারে নাই। গরুর পাশাপাশি পশুর হাটে ছাগলের চাহিদাও আছে। ঈদ এগিয়ে আসার সঙ্গে বেচাকেনা বাড়ার আশা ব্যাপারীদের। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। আমলাতান্ত্রিক জটিলতার কারণে সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বিলম্বিত হয় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি অভিযোগ করেন, এর নেতিবাচক প্রভাব পড়ে দেশের শিক্ষা ব্যবস্থার উপর। শুক্রবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। সরকারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যেটা, সেটা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। সেটা সরকারের ভিতরে যেমন সমস্যা আমি মনে করি, সেটা ব্যুরোক্রেসির এই যে সমস্যা,
সেটা দুঃখজনকভাবে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও একই পর্যায়ে নেমে এসেছে। এখানে আধুনিক চিন্তা করতে হবে, সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা ভাবতে হবে, নতুন প্রজন্মের কথা ভাবতে হবে। জাতীয় সংসদের এলডি হলে বেগম খালেদা জিয়ার স্মরণে দেশনেত্রীর শীর্ষক স্মৃতি বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করেছে ছবির গল্প নামের একটি সংগঠন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। বেগম খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক পথচলা এবং বিভিন্ন সময়ের স্মৃতি তুলে ধরতে প্রকাশ করা হয়েছে দেশনেত্রীর শীর্ষক এই স্মৃতি বর্ষপঞ্জি। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিশিষ্টজনরা অংশ নেন। আয়োজকদের মতে ইতিহাস ও স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণা দেওয়ার জন্য যিনি অনুপ্রাণিত করেছিলেন তাদের মধ্যে প্রধান ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া। বেগম জিয়া তিনি খুব অল্প কথা বলতেন, কখনো কারোর প্রতি বিরোধ মন্তব্য করেননি, তার প্রতিদ্বন্দ্বীকেও কখনো কদর্য আক্রমণ করেননি, সবাইকে সম্মান দিয়ে তিনি রাজনীতি করে গিয়েছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীর দিনটিকে জাতীয় সম্প্রীতির দিবস হিসেবে ঘোষণা করার বিষয়ে সরকার বিবেচনা করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালায় নজরুল জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে এ কথা জানান তিনি। আরও বলেন, যে কোনো গণঅভ্যুত্থান ও গণতান্ত্রিক আন্দোলনে প্রেরণা যোগায় নজরুল রচনাবলী। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। আজকের এই দিনটাকেই, ওনার জন্মজয়ন্তীকেই জাতীয়ভাবে আমরা একটা সম্প্রীতির দিন হিসাবে ঘোষণা করতে পারি কিনা, কারণ তার জীবনযাপন, তার চর্চা এবং তার কর্মের মধ্যেই কিন্তু দেখা গিয়েছে কত ধরনের বহুমুখী তাকে। জনগণের সহযোগিতা পেলে 2 বছরের মধ্যে ঢাকা শহরের সমস্যার সমাধান করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণের প্রশাসক আব্দুস সালাম। শুক্রবার রাজধানীর এলিফ্যান্ট রোডের স্টার কাবাবে আয়োজিত মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। কোরবানির ঈদ সামনে রেখে 75টি ওয়ার্ডে 46 টন ব্লিচিং পাউডার, 210 গ্যালন স্যাভলন এবং 1,40,000 ব্যাগ বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন তিনি। জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঈদের দিন দুপুর 12টা থেকে 8 ঘন্টার মধ্যে বর্জ্য পরিষ্কার করা হবে। ঈদে শহরের বর্জ্য ব্যবস্থাপনায় পরিচ্ছন্ন কর্মীদের সঙ্গে নগরবাসীকেও সহযোগিতার আহ্বান জানান আব্দুস সালাম। সারা পৃথিবীর মধ্যে ঢাকা হলো সবচেয়ে বায়ু দূষণের মধ্যে নাম্বার 1 হয়। এটা তো আমাদের জন্য মানে কোনো তাই না, লজ্জাস্কর ব্যাপার। সিটি কর্পোরেশনের দায়িত্ব 50%, জনগণের দায়িত্ব 50%। যদি 100% হয়, আমরা যার যার দায়িত্বটা পালন করি, তাহলে ঢাকা শহর অপরিষ্কার থাকবে না। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই কোরবানিকে কেন্দ্র করে 75টি ওয়ার্ডে আমরা ব্লিচিং পাউডার দিতেছি 46 টন, স্যাভলন দেবো আমরা 210 গ্যালন। গঙ্গা চুক্তি নবায়নে কলকাতায় ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের বৈঠক হয়েছে। দুদেশের প্রতিনিধি দল ফারাক্কা থেকে পাওয়া তথ্য এবং চুক্তি বাস্তবায়নের বিষয়গুলো পর্যালোচনা করেছেন। 30 বছর মেয়াদী এই চুক্তির ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সুব্রত আচার্যের রিপোর্টে বিস্তারিত। গঙ্গা চুক্তি নবায়ন ইস্যুতে আলোচনা করতে শুক্রবার কলকাতায় একটি হোটেলে বৈঠকে বসে বাংলাদেশ ও ভারতের প্রতিনিধি দল। বাংলাদেশের 6 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন যৌথ নদী কমিশনের সদস্য মোহাম্মদ আনোয়ার কাদির। অন্যদিকে ভারতের পক্ষে ছিলেন কেন্দ্রের পানি সম্পদ মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিব এবং পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তরের প্রধান প্রকৌশলী। প্রায় 3 ঘন্টার বৈঠকের পর বেরিয়ে আসেন 2 দেশের প্রতিনিধি দলের সদস্যরা। তবে বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে মন্তব্য করেননি কেউই। আদৌ কি গঙ্গা চুক্তি হবে?
এর আগে বৃহস্পতিবার ভারতের গঙ্গা নদীর ওপর নির্মিত ফারাক্কা ব্যারেজের 2 প্রান্ত পরিদর্শন করেন যৌথ নদী কমিশনের বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যরা। এ সময় তারা পানির প্রবাহ ও গভীরতা মেপে দেখেন। এরপর ব্যারেজের টেকনিক্যাল কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে মিলিত হন। 1996 সালের 12 ডিসেম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে 30 বছরের মেয়াদের গঙ্গা পানি বন্টন চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী প্রতি বছর 1 জানুয়ারি থেকে 31 মে পর্যন্ত ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানি 2 দেশের মধ্যে ভাগ করা হয়। চলতি বছরের ডিসেম্বরে এই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। 1996 সালের 12 ডিসেম্বর হয়েছিল ঐতিহাসিক গঙ্গার পানি বন্টন চুক্তি। 30 বছর পর বদলে গেছে প্রকৃতি, বদলে গেছে গঙ্গার পানি প্রবাহের ধারাও। আর সেই 30 বছর পর বর্তমান প্রাকৃতিক বৈচিত্র্যে বা প্রাকৃতিক বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতেই আগামীতে ভারত এবং বাংলাদেশের মধ্যে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নের ক্ষেত্রে কোন পথ অবলম্বন করা যায়, এই বৈঠক থেকে সেটি খুঁজে আনার চেষ্টা করলেন সংশ্লিষ্ট 2 দেশের কর্মকর্তারা। কলকাতা নিউ টাউন থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। প্রবাসী সময় আগামী 1 বছরের মধ্যে বাংলাদেশকে ফিফা র্যাঙ্কিংয়ের দেশের মধ্যে তুলতে চান থমাস ডুলি। ঢাকায় পা রেখে নিজের লক্ষ্যের কথা জানান জার্মান বংশোদ্ভূত সাবেক মার্কিন অধিনায়ক। বাস্তবসম্মত পরিকল্পনায় দলকে খেলাতে চান শৈল্পিক ফুটবল। 2 বছরের মেয়াদে দায়িত্ব নিয়ে শুক্রবার ঢাকায় পৌঁছান সাবেক এই মার্কিন ফুটবলার। Ladies and gentlemen, we'd like to present to you Thomas Dooley. বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ নিয়োগের পুরো প্রক্রিয়া যেন মঞ্চায়ন হলো বিএসপি এর স্পোর্টস অ্যাওয়ার্ডে। বাফুফের সভাপতি তাবিত আউয়াল বারবার ডেকেও হামজাদের কোচ হতে কাউকে রাজি করাতে পারছেন না। অবশেষে আড়াল থেকে বেরিয়ে এলেন হামজা সমিতদের নবনিযুক্ত কোচ। সকালে এসে বিকেলে গণমাধ্যমের সামনে হাজির থমাস ডুলি। তাতেই কোচ নিয়ে ফুটবল সমর্থকদের অপেক্ষার প্রহর শেষ হলো। এশিয়ান অঞ্চলে লম্বা সময় কাজ করার অভিজ্ঞতা আছে জার্মান বংশোদ্ভূত মার্কিন এই কোচের। এশিয়ান কালচারের প্রতি টান থেকে গায়ানা জাতীয় দলের কোচের দায়িত্ব ছেড়ে লাল সবুজের দায়িত্ব নিয়েছেন তিনি। আমি এশিয়াকে ভালোবাসি এবং আবারও এখানে কাজ করতে চেয়েছিলাম। সুযোগ পেয়েছি, তাই বাংলাদেশের কোচের দায়িত্ব নিলাম। এখানে ফুটবল নিয়ে অনেক আবেগ কাজ করে সমর্থকদের মাঝে। আমার বাংলাদেশ সম্পর্কে ধারণা আছে। দায়িত্ব নিয়ে নিজের লক্ষ্য উদ্দেশ্যের কথা জানিয়ে দিয়েছেন থমাস ডুলি। লাল সবুজদের র্যাঙ্কিংয়ে উন্নতি করতে চান মার্কিন কোচ। হামজা সমিতদের নিয়ে আসতে চান ফিফা র্যাঙ্কিংয়ে 150 থেকে 60-এর মধ্যে। আমার লক্ষ্য হলো বাংলাদেশকে র্যাঙ্কিং 160 বা 150-এর মধ্যে নিয়ে আসা। এটি রাতারাতি ঘটবে না, এটি একটি প্রক্রিয়া। আগামীকালের মধ্যে না হলেও হয়তো 1 বছরের মধ্যে 160-এর নিচে আসা সম্ভব। বাংলাদেশের কোচের দায়িত্বের সঙ্গে চাপটাও যে পাহাড় সম তা ঠিকই জানা মার্কিন কোচের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের আশা প্রত্যাশা নিয়েও কথা বলেন ডুলি। আমি এটার জন্য প্রস্তুত। আমি জার্মানি থেকে এসেছি এবং জার্মানিতেও একই অবস্থা। আমার মনে হয় বাংলাদেশে আমার মতো হয়তো 10 লাখ কোচ আছেন। তারা সবাই ফুটবল বোঝেন এবং এটি ভালো, এটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের বাস্তববাদী হতে হবে। আমি সবসময় আমার খেলোয়াড়দের এবং ফেডারেশনকেও বলি, লক্ষ্য যদি বাস্তবসম্মত হয় তবে আমরা যে কোনো কিছু অর্জন করতে পারি। আমরা গত 23 বছরে যা জিতিনি, এখন সময় এসেছে তা জয়ের। আগামী 5 জুন সান মারিনোর বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে নিজের প্রথম অ্যাসাইনমেন্ট শুরু করবেন ডুলি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে আত্মবিশ্বাসের চূড়ায় বাংলাদেশ। মাইটি অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জ নিতেও প্রস্তুত ক্রিকেটাররা। এমনকি সিরিজ জয়ের স্বপ্ন দেখছে স্বাগতিকরা। 2023 বিশ্বকাপের পর খেলোয়াড় ও নীতি নির্ধারকদের মানসিকতা ও পরিকল্পনায় পরিবর্তনের কারণেই ইতিবাচক ফলাফল পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট। বিএসপিএ অ্যাওয়ার্ড প্রোগ্রামে এসব কথা বলেন ক্রিকেট সংশ্লিষ্টরা। পুরস্কার হাতে দেশের ক্রিকেটের 2 উঠতি তারকা। 2025 সালে আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দারুণ পারফরমেন্সের পুরস্কার হাতে রিশাদ। ইমার্জিং এশিয়া কাপে নজর কাড়া রিপন মণ্ডলের হাতেও বিএসপি এর অ্যাওয়ার্ড। যে কোনো পর্যায়ে টাইগার ক্রিকেটারদের সাম্প্রতিক পারফরমেন্স যে নিঃসন্দেহে প্রশংসনীয়। টেস্ট টিমে না থাকলেও পাকিস্তানকে হোয়াইট ওয়াশ আত্মবিশ্বাস বাড়িয়েছে সংশ্লিষ্ট সবার। পেস বলার হিসেবে আমাদের পেস ডিপার্টমেন্ট যেভাবে খেলছে, লাইক ডমিনেট করে খেলছে, সো ওভারঅল মিলে খুবই ভালো লাগছে।
অপোনেন্টকে নিয়ে না ভাবে আমি আমার যে স্কিল আছে ওইটা নিয়ে ভাবতেছি কীভাবে আরও ইমপ্রুভ করা যায়। ইয়র্কারটা ভালো মারতে হবে, সো ওইটা নিয়ে আর কি বেশি কাজ করতে চাচ্ছি। আমি এখন সেলিব্রেশন মুডে আছি, টেস্ট স্টার নিয়ে সেলিব্রেট করছি। আমরা কনসিস্টেন্ট হতে হচ্ছি এবং এই জন্য হয়তো আমাদের ওই মানে যেটা বললাম হোম কন্ডিশন বানাতে হচ্ছে না। লাস্ট 4 টেস্ট ম্যাচে আমাদের 7টা সেঞ্চুরি হয়েছে, অলমোস্ট 12 থেকে 14টা 50 হয়েছে। আমাদের টিম বন্ডিং খুবই চমৎকার, কোচিং স্টাফ বলেন, প্লেয়ার বলেন, 3টা ফরম্যাটেরই প্লেয়ারদের সাথে, কোচদের সাথে, ক্যাপ্টেনদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক যাচ্ছে আলহামদুলিল্লাহ। এই সিরিজের বেস্ট ব্যাপারটা ছিল আমরা একটা দল হিসাবে দারুণভাবে খেলেছি। খেলতে আসলে না তখন আমাদের কিনা অনেক কথা হয়েছিল। আমাদের দলটা এখন অনেক দূরে এসেছে। আমরা মনে হয় রেজাল্টের কথা বলবো না, বাট চ্যালেঞ্জ জানানোর জন্য বাংলাদেশ এখন প্রস্তুত। আমরা ভয় পাচ্ছি না ফর শিওর, আমার মানে ওইখান থেকে আমরা বের হয়ে আসছি। 2023 ওয়ানডে বিশ্বকাপের পর আমরা আসলে অ্যাজ আ বোর্ড ডিসিশন নেই যে আমরা আমাদের সাকসেস হোম সিরিজে আমরা অনেক সাকসেস পাচ্ছি, আমরা গ্লোবাল স্টেজে যেতে চাই এবং গ্লোবাল স্টেজে সাকসেসের জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি আমরা গ্লোবাল স্টেজে যে উইকেটগুলোতে আমরা রেগুলার খেলবো সেই ধরনের উইকেটে খেলা শুরু করা। ওই 23 ওয়ার্ল্ড কাপের পরের থেকে এটা শুরু হয়েছে। অস্ট্রেলিয়ার সাথে আশা করব যে যেহেতু আমাদের হোম কন্ডিশনে আসছে, তারা আসার আগে যদিও তারা ভালো একটা প্র্যাকটিস নিয়ে আসছে, পাকিস্তানে 3টা ম্যাচ খেলে তারপরে আসবে। আমরা যেভাবে লাস্ট 3টা সিরিজ খেলছি, আমি বিশ্বাস করি যে আমাদের প্লেয়াররা যদি তাদের বেস্ট ক্রিকেট খেলে, 3টা ডিপার্টমেন্টই ভালো করে, অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ বাই ম্যাচ চিন্তা করে আমরা সিরিজ জিততে পারবো। প্ল্যান নাই এখনো, সামনে ঈদ, তো আপাতত এনজয় করি, দেখা যাবে ঈদের পর ইনশাআল্লাহ। 2 ইয়াংস্টারের হাতে পুরস্কার ওঠায় বাড়তি স্বস্তি নীতি নির্ধারকদের। পাইপলাইনে আরও তরুণ ক্রিকেটার দেখার আশায় তারা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শিশু রামেসা হত্যার প্রতিবাদে উত্তপ্ত রাজপথ, দেশ জুড়ে বিক্ষোভ, অপরাধীর সর্বোচ্চ শাস্তি দাবি, দ্রুত বিচার করে দৃষ্টান্ত করতে চায় সরকার, আস্থা রাখছে পরিবার। ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ, ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনকে দোষারোপ, মামলা দায়ের এনসিপির, মিথ্যা অপবাদ দেওয়ার অভিযোগে ছাত্র দলের বিক্ষোভ। এই ছিল প্রবাসী সময়, সঙ্গে থাকুন সময়।